চলে যাব অভিষেকের চ্যালেঞ্জে। বিনামূল্যে গ্যাস দিক কেন্দ্র, তাহলে গোটা 42টা আসন থেকে তৃণমূল প্রার্থী তুলে নেবে, এমনটাই চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি এই যে প্রধানমন্ত্রী 3000 কোটি টাকা ফেরত দেবেন বলেছিলেন, তাতে গোটা দেশে মাত্র মানুষ পাবেন 21 টাকা করে, এই দাবিও করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক, আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে। রাজ্যে প্রায় অর্ধেক ভোটারই মহিলা। 21-এর বিধানসভা ভোট, তারপর 23-এর পঞ্চায়েত ভোটে এই মহিলা ভোটের বড় অংশেরই সমর্থন যায় তৃণমূলের ঘরে। পর্যবেক্ষকদের একাংশের মতে ডিভিডেন্ড দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার সামনে লোকসভা ভোট, মহিলা ভোটারদের মন জয়ে আবারও লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখেই ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল। এর মোকাবিলায় মহিলা মন জয়ে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপিও। এই আবহে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক, আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে। আপনার 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আপনি 1100 টাকার গ্যাস ফ্রি করুন। আরে উনি প্রার্থী তোলার কে ঠেকা নিয়ে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তোলা? মানুষই তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে মাটি থেকে তুলে দেবে। মুখ্যমন্ত্রী গ্যাস থেকে, পেট্রোলিয়াম পণ্য থেকে যে করটা নিচ্ছেন ওটা আগে ছাড়ুন, তারপরে মানুষের সামনে কথা বলবেন। কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়, তাকে কদিন আগেই ফোন করে কথা বলেন নরেন্দ্র মোদী, দেন প্রতিশ্রুতি। मैं एक लीगल एडवाइस ले रहा हूं। बंगाल में ये ईडी वालों ने करीब 3000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। সেদিনই ভোটের আগে ভাঁওতাবাজি বলে সরব হয়েছিল তৃণমূল। এবার প্রচারের মঞ্চ থেকে এ নিয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মাথা পিছু 21 টাকার টোপ দিয়ে ভোট চাইছে বিজেপি। 3000 কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার কেরালার প্রার্থী টিএন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে 3000 কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি 3000 কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? 140 কোটি। তার মানে 3000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? কত বড় 2 নম্বরই, আপনারা ভাবুন। দুর্নীতির তদন্তে বাংলায় তৎপর একাধিক কেন্দ্রীয় এজেন্সি। একে হাতিয়ার করে 24-এর ভোট প্রচারে বারবার তৃণমূলকে বিঁধছে বিজেপি। এ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে তৃণমূলও। এবার অভিষেকের নতুন এজেন্সি কটাক্ষ। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে। আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা। দেখুন বাংলার ক্ষমতা কি। ডায়মন্ড হারবার সহ 4 কেন্দ্রের প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে, আমরা কোনো টেনশনে নেই। আমি বলবো কৃষ্ণ কল্যাণী যে সিটটায় পদত্যাগ করেছে, ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন, মুকুটমণিকে পদত্যাগ করতে হবে। সেখানে যদি কেউ থাকে আপনাদের করে দেন। আর হরিকৃষ্ণ দ্বিবেদী আছে, আলাপন ব্যানার্জি আছে, বাগদাতে দাঁড় করিয়ে দেন, যদি ওটা এসসি রিজার্ভ হবে না। নিউজ 18 বাংলা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, আগামীকাল থেকেই শুরু করছেন একেবারে ঝোড়ো ইনিংস। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে প্রচার শুরু করছেন আগামীকাল থেকে কৃষ্ণনগর দিয়ে। 5 দিনে 8টা সভা, দেখুন কোথায় কোথায়।
19শে এপ্রিল লোকসভা ভোট শুরু হয়ে গেছে জমজমাট প্রচার। ময়দানে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু, তারপরেই উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে টানা প্রচার। 5 দিনে 8 সভা মমতার। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সভা রয়েছে তৃণমূল নেত্রীর। এর মধ্যে 2টি সভা করবেন জলপাইগুড়িতে। 4 ও 5 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সভা রয়েছে মমতার। 6 ও 7 এপ্রিল সভা রায়গঞ্জ ও বালুরঘাটে। তারপর বাঁকুড়া ও পুরুলিয়ায় সভা করে 8 এপ্রিল কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে প্রচারে মমতার নজরে উত্তরবঙ্গ। 4 ও 5 এপ্রিল সভা করবেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তরবঙ্গের এই 3টি লোকসভা আসনেই 19-এর লোকসভা ভোটে জয়ী হয় বিজেপি। 21-এর বিধানসভা ভোটের নিরিখেও এই 3টি আসনে এগিয়ে ছিল পদ্ম। 24-এ এ ছবি পাল্টাতে মরিয়া তৃণমূল। ময়দানে খোদ মমতা। জলপাইগুড়ির 2টি সভা সহ 4 ও 5 এপ্রিল 3 জেলায় 4টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 ও 7 এপ্রিল রায়গঞ্জ ও বালুরঘাটে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19-এর লোকসভা ভোটে ওই 2টি লোকসভা আসনেই জয় পায় পদ্ম। 21-এর বিধানসভা ভোটে অবশ্য খেলা ঘুরিয়ে 2টি আসনেই এগিয়ে ছিল তৃণমূল। এবার 24-এর লোকসভা ভোটের আগে রায়গঞ্জ ও বালুরঘাটে মমতা। উত্তরবঙ্গের পরেই মমতার নজরে জঙ্গলমহল। 5 দিনে 8টি সভার মধ্যে তৃণমূল নেত্রীর সভা বাঁকুড়া এবং পুরুলিয়ায়। 19-এর লোকসভা ভোটে বাঁকুড়া ও পুরুলিয়া লোকসভা আসনে জয়ী হয় বিজেপি। 21-এর বিধানসভা ভোটের ফলের নিরিখে পুরুলিয়ায় এগিয়েছিল পদ্ম, বাঁকুড়া লোকসভা আসনে এগিয়েছিল তৃণমূল। এবার 24-এর লক্ষ্যে প্রচারে ঝড় তুলতে উত্তর ও জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। একটু আসানসোলের দিকে চোখ রাখবো। আসানসোলে বিজেপি প্রার্থী প্রথমেই বেঁকে বসেছেন। এদিকে তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে, তার দেখা নেই মাঠে ময়দানে। আর সিপিআইএম ব্যাট করে যাচ্ছে, দেখুন। কয়েকদিন পরেই লোকসভা ভোট, সব কেন্দ্রেই জোর কদমে চলছে ভোটের প্রচার। কোমর বেঁধে ময়দানে সব পক্ষ। কিন্তু আসানসোল লোকসভা কেন্দ্রে যেন অন্য ছবি। তৃণমূল বিজেপির প্রচারে ভাটা। প্রচারের মাঠে শুধু সিপিআইএম প্রার্থী জাহানারা খান। আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বিজেপির প্রার্থী চূড়ান্ত হয়নি। অভিনেতা হিসাবে তো আমরা সকলেই তাকে রেসপেক্ট করি, সম্মান করি। আর মানুষ এতদিন মানে না বুঝে মানুষ তার একটা আকর্ষণে তাকে ভোট দিয়েছে, একবার দিয়ে দেখেছে। কিন্তু এইবারে মানুষ তার প্রত্যুত্তর জবাব দেবে যে মানুষ তার খেটে খাওয়া মেহনতি মানুষকে তারা সংসদে দেখতে চায়। বিজেপি গভর্নমেন্ট সরকার চালাচ্ছে আর আসানসোল লোকসভা কেন্দ্রে একটা প্রার্থী খুঁজে পাচ্ছে না, এ তো লজ্জার বিষয়। 2014 এবং 2019-এ আসানসোল লোকসভা কেন্দ্রে যেতে বিজেপি। 2022-এ উপনির্বাচনে এখানে ঘাসফুল ফোটে। 24-এর ভোটে বিজেপির প্রথম প্রার্থী তালিকায় আসানসোলের নাম ছিল। ভোজপুরি নায়ক গায়ক পবন সিং এর নাম ঘোষণা করে পদ্ম শিবির, কিন্তু তিনি আসানসোল থেকে লড়তে নারাজ। আসানসোলে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। প্রার্থী না থাকলেও কর্মীদের নিয়ে ময়দানে স্থানীয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়ে কি হলো? এত বড় দোল উৎসব পার হলো, হোলি পার হলো, কই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে তো এখানে পাওয়া যায়নি। উনি পাটনাতে হোলি পালন করছিলেন। উনি তো মানুষের কাছে অতীতেও ছিলেন না, এখনো নেই। আর বিজেপি প্রার্থী ঘোষণা হোক বা না হোক, বিজেপির বুথ লেভেলের কর্মীরা, বিজেপি সর্বস্তরের কর্মীরা 24 ঘন্টা 24x7 মানুষের পাশে থাকে, এখনো মানুষের পাশে আছে। 2022-এ আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জেতেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। 24-এও তাঁর ওপরেই ভরসা রেখেছে দল। গত 10ই মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। তারপর থেকে আর আসানসোলে প্রচার দেখা যায়নি শত্রুঘ্ন সিনহাকে, তাই প্রার্থীকে ছাড়াই চলছে প্রচার। শত্রুঘ্নের নাম তো আরো আগে ঘোষণা হয়েছে, প্রথম ঘোষণা হয়েছে, এবং তিনি তারপরে হীরাপুর ব্লকে কনফারেন্স করেছেন, রানীগঞ্জ ব্লকে কনফারেন্স করেছেন, উত্তর ব্লকে কনফারেন্স করেছেন, বিভিন্ন জায়গাতে গেছেন। আগামী 13ই মে আসানসোলে ভোট। তার আগে স্বাভাবিকভাবেই প্রচারে এগিয়ে সিপিআইএম।
তৃণমূল বিজেপির প্রচারে ভাটা। নিউজ 18 বাংলা। মালদায় ট্রেন নিয়ে টানাটানি। দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস সেটা ছাড়তো মালদা থেকে, আর এখন ছাড়বে বালুরঘাট থেকে। নোটিফিকেশন জারি হয়ে গেছে, আর তা নিয়েই মালদায় এখন রাজনীতি গরম। মালদা টাউন দিল্লি ফারাক্কা এক্সপ্রেস প্রতিদিন এই ট্রেন চলে। মালদা এবং আশপাশের এলাকা থেকে যারা ভিন রাজ্যে কাজ করতে যান তাদের বড় ভরসা, এবার থেকে এই ট্রেন মালদা টাউনের বদলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেশন থেকে ছাড়বে। নোটিশ দিয়ে একথা জানিয়েছে রেল। এই স্টেশন বদলের আঁচ পড়েছে মালদার ভোটের ময়দানে। সুর চড়িয়েছে তৃণমূল এবং কংগ্রেস। তাদের নিশানায় বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তৃণমূল এবং কংগ্রেসের দাবি, বালুরঘাট থেকে ট্রেন ছাড়লে দুর্ভোগে পড়বেন মালদা জেলার যাত্রীরা, কারণ তখন মালদা টাউন স্টেশনে অল্প সময়ের জন্য ট্রেন দাঁড়াবে। সুকান্ত মজুমদার পার্টির প্রেসিডেন্ট রাজ্যর, উনি যেটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ক্ষতি চরম হবে। এখানে বাণিজ্যের দিক দিয়ে ক্ষতি হবে। যারা মাইগ্রেন্ট লেবার তারা যায় ওই ট্রেনে, অনেক সুযোগ সুবিধা পায়, সেগুলা মার খাবে। এখানে বিজনেসের দিক দিয়ে অন্য দিক দিয়ে অনেক অসুবিধা হবে। বালুরঘাট থেকে ছাড়বে ফারাক্কা এক্সপ্রেস। এর প্রতিবাদে সিভিল সোসাইটি নামে মঞ্চ করে মাঠে নেমেছে তৃণমূল। সুর চড়িয়েছে কংগ্রেসও। আমি অনুরোধ করছি এবং দাবি করছি রেলওয়ের কাছে যে এই ট্রেনটা আবার যাতে এখানে মালদা থেকে শুরু করে দেওয়া হয়, না হলে আমাদেরকে আন্দোলনে নামতে হবে। কারণ তারা বিভিন্ন ফ্যাসিলিটি যে পেতেন, গরিব লোকরা, গরিব শ্রমিকরা, গরিব লেবাররা তারা এখন আর পাচ্ছে না। বালুরঘাটের লোকেরা কি সুবিধা পাবে? গাজলের লোক সুবিধা পাবে না? গাজলে তো আসবে, তাহলে গাজলের লোকের উপকার হলো না? ট্রেন আমার যে কোনো জায়গা থেকেই যাক, কিন্তু কোটাটা যদি অ্যাজ ইট ইজ থাকে তাহলে আমার কোনো আন্দোলন করার কোনো প্রয়োজন পড়ে না। যদি অ্যাজ ইট ইজ থাকে, কোটা যদি কমে যায়, অবশ্যই এই ব্যাপারটাই হচ্ছে যে আমি প্রয়োজনে আমি মন্ত্রীর সাথে কথা বলবো। ভোটের মুখে ফারাক্কা এক্সপ্রেস স্থানান্তর ইস্যুতে সরগরম রাজনীতি। বাস্তবায়িত হবে কিনা রেলের এই ঘোষণা তা সময়ই বলবে। তবে ভোট বাজারে একে কেন্দ্র করে রীতিমতো গরম আবহাওয়া। ক্যামেরায় লিপেশালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। আবার শাসন খবরে, তবে রাজনীতির জন্য নয়। শাসনের পোস্ট অফিস থেকে হাওয়া লক্ষ লক্ষ টাকা, গ্রাহকদের টাকা। সেই গ্রাহকরা একেবারে বিপাকে পড়েছেন, আতান্তরে পড়েছেন। তারপরে তারা পথ অবরোধ করেছিলেন, পুলিশি আশ্বাসে অবরোধ উঠল। কিন্তু খবর হচ্ছে যিনি পোস্টমাস্টার তিনি পলাতক। পোস্টমাস্টারের নাম বলে দিচ্ছি, পোস্টমাস্টারের নাম বলতেই হবে, চন্দন চৌধুরী। টাকা ফেরতের দাবিতে শাসন থানার টাকি রোডের কাঁচকল মোড়ে অবরোধ। পোস্টমাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছেন গ্রাহকরা। এই আপডেট করার নামে এই 30,000 টাকাটা 10,000 আর 20,000 দুবারে টাকাটা তুলে নিয়ে লাস্টে অ্যাকাউন্টে এখন আপডেট করা আছে। কতদিন আগে হয়েছে এটা? 5-7 দিন আগে। 5-7 দিন। হ্যাঁ, এরকম আপনার মতো আর কত লোকের হয়েছে? প্রচুর লোকের আছে। আচ্ছা দেখুন, এখানে তো অ্যাকাউন্ট হোল্ডার কম না। আমরা যেহেতু আমরা গ্রামের মধ্যে, এখানে অ্যাকাউন্ট হোল্ডার প্রচুর আছে যারা ওনার প্রতি একদম নিবিড়ভাবে বিশ্বাস করেছে। দেখা যাচ্ছে গ্রামের মহিলারা মারা সব কম বেশি 1,000, 2,000, 500 করে যেভাবে দিয়ে একটা মিনিমাম অ্যামাউন্ট তৈরি করেছে। তাদের বলতো, দেখা যাচ্ছে কেউ 5,000 কি 10,000 টাকা দিল যে আমি আপডেট করে দেবো, বইটা রেখে যান। এই চলে যাওয়ার সময় যে আপডেট করে যাবো, বইটা রেখে যান বলে এই যে পুরো ক্যাশ ফাঁকা করে দিয়েছে অ্যাকাউন্ট। সেই পানিহাটিতেই আছে। আবর্জনার সমস্যা থেকে নিস্তার নেই পানিহাটির বাসিন্দাদের। কত কথা হলো, 90 লক্ষ টাকা বরাদ্দ হলো, কেএমডিএ এই ময়লাগুলো তুলে ধাপার মাঠে ফেলে দেবে। কিন্তু কোথাকার কে? জায়গা সেই একই জায়গায়। দেখুন, উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার রাস্তায় আবারও জঞ্জালের স্তূপ। পানিহাটি পৌরসভা এলাকার রামচন্দ্রপুর। গত 5ই ডিসেম্বর থেকে এখানে ভাগাড় বন্ধ, আবর্জনা সাফাইও বন্ধ হয়। ফলে পুরসভা এলাকার রাস্তায় জঞ্জালে যন্ত্রণা।
এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় কেএমডিএ। বৈঠকে কাটে জট, ঠিক হয় পানিহাটি পুরসভার জঞ্জাল ফেলা হবে ধাপায়। বরাদ্দ হয় প্রায় 96 লক্ষ টাকা। এর জন্য পুরসভা এলাকার জঞ্জাল ফেলা হচ্ছিল অমরাবতী মাঠে, সেখান থেকে ধাপায়। অমরাবতী মাঠের চারপাশে ঘন জনবসতি, দূষণের অভিযোগে সরব হন স্থানীয়রা। মাঠে জঞ্জাল ফেলা বন্ধ করে দেন, ফলে আবারও পানিহাটি পুরসভা এলাকার জঞ্জাল সাফাই বন্ধ। এতে দুর্ভোগের এক শেষ। পশ্চিমবঙ্গটাকে তো একটা ভাগাড় বানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সহকর্মীরা এখানে আছেন, তারাও ভাগাড়ই বানাচ্ছেন। ভাগাড়ের মাটি নোংরাও তোলা হবে, তুলে ফেলবে কোথায়? অমরাবতী মাঠে। মানে এক জায়গার ময়লা আরেক জায়গায়, কোনো পার্মানেন্ট সলিউশন হবে না। এটা কি নাটক হচ্ছে? 15 বছর ধরে সাংসদ, আমাদের তো অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। কল্যাণী রোডের ধারে বিরাট প্রজেক্ট হবে, এই আবর্জনা থেকে কী সব তৈরি হবে, দেখলাম কিছুই তৈরি হলো না, পুরো পানিহাটি আবর্জনায় ঢেকে গেল। পানিহাটিতে জঞ্জালের সমস্যাটা সিরিয়াস, তার কারণ যেখানে এতদিন জঞ্জাল ফেলা হতো সেখানে স্থানীয় লোকরা জঞ্জাল ফেলতে দিচ্ছে না। আমি মন্ত্রীর সাথে নেগোশিয়েট করে সেই জঞ্জাল এখন কেএমডিএ তুলছে। এক একটা জায়গায় জঞ্জাল জমা থাকছে, সেখান থেকে কেএমডিএ তুলে নিচ্ছে। কিন্তু কেএমডিএ পানিহাটির জন্য 2টো প্ল্যান্ট করছে। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। বাংলার সবশেষে ভালো খবর শোনাতে পারি, দেখাতে পারি, কিন্তু হবেই এই গ্যারান্টি তো দিতে পারি না। যাই হোক, প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন, একটু শুনেও যদি স্বস্তি পান। আজকে রাত থেকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা। উইকেন্ডে অর্থাৎ শনি রবি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবহাওয়া দফতরের পূর্বাভাস। সুতরাং ঝড় বৃষ্টি হলে ভালো, না হলে আর কি করবেন? আবার ঘামবেন, গরমে পচবেন। তবে ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বে আগামী সপ্তাহে, আর দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের কয়েকটা জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল কুচবিহার আর আলিপুরদুয়ার এই দুটো জেলার কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার 2-1 জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর 1 এপ্রিল অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1 তারিখ থেকে মোটামুটি ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 48 ঘন্টা মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি দিনের বেলায় তাপমাত্রা, মানে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।